আজ হচ্ছে আমাদের ইকোনমির ব্যাংকিং এর জন্য শেষের ক্লাসটা হবে ফরেন ট্রেড। ঠিক আছে, ফরেন সেক্টরের সাথে কিভাবে ইন্ডিয়ান ইকোনমি ডিল করে সেগুলো আমরা আজকে দেখব। ফরেন ট্রেড অফ ইন্ডিয়া। ফরেন ট্রেড বা ইন্টারন্যাশনাল ট্রেডও বলা হয় ইজ অল অ্যাবাউট এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট। ঠিক আছে, আমাদের দেশ থেকে বিদেশে কোনো জিনিস রপ্তানি করা বা বিদেশ থেকে কোনো জিনিস আমদানি করা, এই এক্সপোর্ট আর ইম্পোর্টটাকেই বলা হচ্ছে যে ফরেন ট্রেড বা ইন্টারন্যাশনাল ট্রেড। বিজনেস উইথ ফরেন নেশনস ইজ নট আ নিউ ফেনোমেনন ইন ইন্ডিয়া। ইন্ডিয়া ইজ ইউজ টু ট্রেড উইথ ফরেন নেশন ইভেন ইন বিসি। এটা কিন্তু নতুন ব্যাপার নয়। ইন্ডিয়া যে কোনো বিদেশের সাথে যে প্রথম যে ট্রেড করছে, বিজনেস করছে, সেটা কিন্তু নয়। বহু পুরনো কাল আগে থেকেই, বিফোর ক্রিশ্চিয়ানিটিতেও এই যে ফরেন ট্রেডের অস্তিত্ব কিন্তু আমরা ইতিহাস ঘেঁটলে পাবো। ঠিক আছে, দ্য পেরিপ্লাস অফ দ্য এরিথ্রিয়ান সি বলে একটা হিস্টোরিক্যাল বুক আছে, ইজ আ ডকুমেন্ট, যেখানে বলছে রিটেন বাই অ্যান অ্যানোনিমাস সেলার, এটা ইতিহাসে আমরা পড়েছি, ডেসক্রাইবিং ট্রেড বিটুইন কান্ট্রিজ ইনক্লুডিং ইন্ডিয়া। সেই বইতেও কিন্তু ইন্ডিয়া সম্পর্কে, ইন্ডিয়া যে বিদেশের সাথে বাণিজ্য করত তার প্রমাণ রয়েছে। সিন্স 1498, আমরা জানি 1498 সালে প্রথম পর্তুগিজ বণিক কে, তার নাম ভাস্কো দা গামা, তিনি ভারতে আসেন, প্রথম ইউরোপীয় যিনি ভারতে আসেন। সেটাই বলছে 1498 সালে ইউরোপিয়ানস ডিড ট্রেড উইথ দ্য রুলার্স অফ ইন্ডিয়া ইউজিং দ্য সি রুট। সমুদ্র পথে ইউরোপিয়ানরা বাণিজ্য করতে শুরু করে। দ্য মেন এক্সপোর্ট আইটেম দেন ওয়ার স্পাইসেস লাইক পিপার, জিঞ্জার, সিনামন, কর্ডামম, নাটমেগ, মেস অ্যান্ড ক্লোভস। বিভিন্ন রকম স্পাইসেস, মানে বিভিন্ন রকম স্পাইস বলতে মশলা, ইন্ডিয়া থেকে তারা কিনে নিয়ে যেত। ফ্রম 1947 to 1991, the Indian economy remained largely as a closed economy. Closed economy কাকে বলে? যে যে অর্থনীতি বিদেশের সাথে খুব একটা সম্পর্ক রাখে না, মানে বৈদেশিক বাণিজ্যে ইচ্ছা প্রকাশ করে না, বিদেশের লোকেদেরকে তাদের ইকোনমিতে অংশগ্রহণের বিশেষ সুযোগ প্রদান করে না, তাদেরকে বলা হয় ক্লোজড ইকোনমি। তো ইন্ডিয়া এই 1947 থেকে 1991 পর্যন্ত, তার আগে বিদেশের সাথে হতো, বাট 1947 থেকে স্বাধীনতা পাওয়ার পর বৈদেশিক বাণিজ্য নিয়ে ইন্ডিয়া অত ভাবনা চিন্তা করতো না, যে বিদেশের সাথে ট্রেড করতে হবে, আমাদের আমাদের ইকোনমিটা বিদেশের কাছে ওপেন করতে হবে, মানে ওকে ওপেন ইকোনমি করতে হবে, এই ধরনের ধারণা কিন্তু ইন্ডিয়াতে ছিল না। তাহলে 1991 সাল পর্যন্ত কিন্তু, স্বাধীনতার পর থেকে ইন্ডিয়া ছিল একটা ক্লোজড ইকোনমি। তারপরে 1991 সালে যখন ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস তৈরি হলো, সেই ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিসের জন্য নরসিংহ রাও তখন ছিলেন হচ্ছে কি আমাদের প্রাইম মিনিস্টার, এবং ডক্টর মনমোহন সিং ছিলেন আমাদের তখন ফিনান্স মিনিস্টার। ঠিক আছে, তো তারা মিলে এই প্রথম ইন্ডিয়াকে একটা ওপেন মার্কেট তৈরি করে, ইন্ডিয়ান ইকোনমিকে একটা ওপেন ইকোনমি বা লিবারাল ইকোনমিতে পরিণত করে। সে 1991 সালের পরে ইন্ডিয়া বিদেশের সাথে বাণিজ্যে ইন্টারেস্ট দেখাতে শুরু করে, এবং বিদেশের কাছে আমাদের অর্থনীতির দরজা, ঠিক আছে, 1991 সালের পরে কিন্তু খুলে দেওয়া হয়। দ্য ইন্ডিয়ান ইকোনমি রিমেন লার্জলি অ্যাজ আ ক্লোজড ইকোনমি টিল 1991. হাই ট্যাক্সেস ওয়ার লিভাইড অন ইম্পোর্ট অফ আইটেমস। কিভাবে ইকোনমিকে ক্লোজ করে রাখা হয়েছিল? যে বিদেশ থেকে ইম্পোর্ট করলে তাতে প্রচুর ট্যাক্স নেওয়া হতো। ঠিক আছে, বিদেশে কিছু এক্সপোর্ট করলে ট্যাক্স নেওয়া হতো প্রচুর পরিমাণে, লাইসেন্স লাগতো ওইসব বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে। তার মানে কি, ব্যাপারটা কি সহজ করে রাখা ছিল না, মানে বিদেশ থেকে কিছু ইম্পোর্ট করা বা বিদেশে কিছু এক্সপোর্ট করাটা অত সহজ ব্যাপার ছিল না। ঠিক আছে, বিভিন্ন লাইসেন্স, বিভিন্ন রকম ট্যাক্স তার উপরে গভর্নমেন্ট আরোপ করে ইকোনমিটাকে করে রেখেছিল ক্লোজড। ফরেন ইনভেস্টমেন্ট লাইক এফডিআই অর রেস্ট্রিক্টেড। এফডিআই মানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, আমাদের দেশে যদি কোনো বিদেশি লোক এসে কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করতে চায়, টাকা পয়সা লাগাতে চায়, সেক্ষেত্রে সেগুলোও কিন্তু রেস্ট্রিক্টেড ছিল। তা সেসবের ক্ষেত্রেও অনেক রকম বিধি নিষেধ আরোপিত ছিল বিফোর 1991। However, after the liberalization in 1991, foreign trade improved significantly.
তাহলে বিদেশের সাথে বাণিজ্য যখন হচ্ছিল না, তাহলে কি আমরা বিদেশে কোনো জিনিস এক্সপোর্ট করতে পারছি না, বিদেশের কোনো দ্রব্য কিনতে পারছি না, আমাদের কাছে বৈদেশিক মুদ্রার অভাব ছিল। সেই অভাবের জন্য একটা ব্যালেন্স অফ পেমেন্টের ঘাটতি তৈরি হয়। ব্যালেন্স অফ পেমেন্ট আমি বলছি বারবার, ব্যালেন্স অফ পেমেন্ট কি, ব্যালেন্স অফ ট্রেড কি, সেগুলো সবই আজকে আমরা ডিটেলসে জানবো, ঠিক আছে। সেই ঘাটতির জন্য সেই যে একটা ডেফিসিট তৈরি হয়, তখন কিন্তু ইন্ডিয়ান ইকোনমিকে ওপেন ইকোনমি করতে তখন যিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং যিনি ফিনান্স মিনিস্টার ছিলেন তারা বাধ্য হন, ঠিক আছে। তো 1991 পর থেকে ইন্ডিয়া কিন্তু একটা ওপেন ইকোনমি। ওকে, এখন ইন্ডিয়া কি একটা ওপেন ইকোনমি। টিল 1991 ইন্ডিয়া ওয়াজ আ ক্লোজড ইকোনমি, ঠিক আছে। এখানে আমরা এটা একটা ধারণা পেলাম যে কিভাবে ফরেন ট্রেড ইন্ডিয়াতে স্বাধীনতার পর আবার তার দরজাটা খোলা হলো। ওকে, এ পর্যন্ত সবার ক্লিয়ার। এবার আমরা ফরেন ট্রেডের বিভিন্ন যে টার্ম, ব্যালেন্স অফ পেমেন্ট কি, ব্যালেন্স অফ ট্রেড কি, ইন্ডিয়া কি কি জিনিস এক্সপোর্ট করে, ইন্ডিয়া কোন কোন জিনিসগুলো ইম্পোর্ট করে, ইন্ডিয়া কোন দেশের সাথে সবচেয়ে বেশি আদান প্রদান করে জিনিসপত্র, সেগুলো সম্পর্কে একটা একটা করে জানবো। এগুলো ডেটা ভিত্তিক প্রশ্নের থেকে কিন্তু আসতে পারে, ঠিক আছে। নাও ইন্ডিয়া এক্সপোর্ট around 7,500 commodities to about 190 countries। প্রায় 190টা দেশে ইন্ডিয়া বর্তমানে প্রায় 7,500 রকমের জিনিস বা 7,500টা আইটেম ইন্ডিয়া কি করে বর্তমানে 190টা দেশে কিন্তু কি করে, দেশ থেকে এক্সপোর্ট করে। ইন্ডিয়া এক্সপোর্ট করে মানে হচ্ছে ইন্ডিয়া রপ্তানি করে, মানে ইন্ডিয়া থেকে প্রায় 190টা দেশে 7,500 রকমের আইটেম বর্তমানে কিন্তু কি হয়, রপ্তানি হয়। অ্যান্ড ইম্পোর্টস অ্যারাউন্ড 6,000 কমোডিটিস ফ্রম 140 কান্ট্রিজ, এবং বিদেশ থেকে আমদানি করে প্রায় 6,000 আইটেম। কতগুলো কান্ট্রির সাথে, 140টা কান্ট্রির সাথে। এক্সপোর্টস অ্যান্ড ইম্পোর্টস আর নট অনলি রেস্ট্রিক্টেড টু কমোডিটিস, যেটাকে মার্চেন্ডাইজও বলা হয়। কমোডিটিস মানে হচ্ছে কোনো জিনিস, গুডস। এই পেনটা একটা কমোডিটি বা গুডস, ঠিক আছে। বাট আমি যে পড়াচ্ছি আপনাদেরকে, এটা কিন্তু কোনো গুডস নয়, এটা একটা সার্ভিস। এটা আপনি দেখতে পাচ্ছেন না, মানে হাতে নিয়ে দেখতে পাচ্ছেন না, অ্যাবস্ট্রাক্ট থিং, ইনভিজিবল গুডস, ঠিক আছে। তো এই যে গুডস যেটা, এই যে পেনটা, এগুলোকে বলা হয় কি, মার্চেন্ডাইজও বলা হয় ইকোনমির ভাষায়, ঠিক আছে। তো বলছে শুধুমাত্র যে ইন্ডিয়া এই যে 7,500টা জিনিস এবং 6,000টা জিনিস এক্সপোর্ট ইম্পোর্ট করে, শুধু তাই নয়, শুধু জিনিস নয়, শুধু গুডস নয়, বা শুধু মার্চেন্ডাইজ নয়, অনেক সার্ভিসও তার মধ্যে রয়েছে, ঠিক আছে। বিভিন্ন রকম কল সেন্টারের সার্ভিস হতে পারে, হ্যাঁ, বিভিন্ন রকম সার্ভিসও তার মধ্যে আছে, আইটি সার্ভিস হতে পারে, এরকম সার্ভিসও কিন্তু তার মধ্যে ইনক্লুডেড। টু মেক ইট সিম্পল, এবার যে সার্ভিস ইজ অলসো মেজর এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট আইটেম, তাহলে ওর মধ্যে সার্ভিসও আছে। টু মেক ইট সিম্পল, লেট সামারাইজ ফরেন ট্রেড অফ ইন্ডিয়া অ্যাজ বিলো। তো এটাকে সহজে আলোচনার জন্য আমরা এবার নিচে দেখবো যে কোন কোন জিনিসগুলো ইন্ডিয়া আমদানি করে, কোনগুলো রপ্তানি করে, তার মধ্যে কি কি সার্ভিস আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে কি কি আছে, এক্সপোর্ট অফ গুডস, ইন্ডিয়া কিছু জিনিস, গুডস বা মার্চেন্ডাইজ বা কমোডিটিস এক্সপোর্ট করে। কিছু সার্ভিস এক্সপোর্ট করে, মানে এগুলোকে আমরা ইনভিজিবল গুডসও বলতে পারি সার্ভিসটাকে, যে গুডস দেখা যায় না তাদেরকে বলা হয় সার্ভিস। ইম্পোর্ট অফ গুডস, কিছু জিনিস বা কিছু মার্চেন্ডাইজ বা কিছু কমোডিটিস ইন্ডিয়া বিদেশ থেকে কেনে। অ্যান্ড ইম্পোর্ট অফ সার্ভিস, এবং কিছু সার্ভিসও ইন্ডিয়া বিদেশ থেকে কেনে। তাহলে এক্সপোর্ট ইম্পোর্টের মধ্যে কি আছে, বোথ গুডস অ্যান্ড সার্ভিসেস। ক্লিয়ার? তো এবার দেখবো এক্সপোর্টস, এক্সপোর্টস অফ ইন্ডিয়া, ইন্ডিয়া কোন কোন জিনিসগুলো এক্সপোর্টস করে। তাহলে এইগুলো থেকে কিন্তু সিরিয়ালি কোশ্চেন আসতে পারে যে এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি এক্সপোর্ট হয়। 4টে অপশন দিয়ে দিল, ঠিক আছে। তো আপনাদেরকে মোটামুটি এই প্রথম 10টা জিনিস দেয়া হলো, যেগুলো এক্সপোর্টে 10টা মানে একের পর এক আসে, সবচেয়ে বেশি থেকে কমের ভিত্তিতে। তাহলে সবচেয়ে বেশি ইন্ডিয়া বিদেশ থেকে বিদেশে এক্সপোর্ট করে, মানে বিদেশে পাঠায়। আমাদের দেশ বিদেশে কি করে, রপ্তানি করে বা এক্সপোর্ট করে, সেটা হচ্ছে যে জিনিসটা পেট্রোলিয়াম প্রোডাক্টস। মানে পেট্রোলিয়াম প্রোডাক্টস মানে কি, পেট্রোলিয়াম প্রোডাক্টস মানে
পেট্রোলিয়াম জাত বিভিন্ন দ্রব্য, ভেসলিন, বিভিন্ন রকম ওই যে মোবিল যেগুলো আমরা গাড়িতে ইউজ করি, এই ধরনের যে জিনিসগুলো পেট্রোলিয়াম থেকে যে জিনিসগুলো তৈরি হয়, সবচেয়ে বেশি ইন্ডিয়া কিন্তু এগুলো এক্সপোর্ট করে, মনে রাখতে হবে। ক্রুড পেট্রোলিয়াম বা ক্রুড ডিজেল সেটা কিন্তু আলাদা, সেটা আবার সবচেয়ে বেশি ইন্ডিয়া ইম্পোর্ট করে, কিন্তু সেটাকে প্রসেস করে সেই পেট্রোলিয়াম জাত দ্রব্য যেগুলো তৈরি হয় সেটা আবার সবচেয়ে বেশি ইন্ডিয়া এক্সপোর্ট করে বিদেশে। এটা হচ্ছে 1 নম্বরে। 2 নম্বরে কি আছে? পার্ল, প্রেসিয়াস অ্যান্ড সেমি প্রেসিয়াস স্টোনস, বিভিন্ন রকম স্টোন, হিরে, ল্যাপিস লাজুলি বা এরকম ধরনের অনেক স্টোন আছে যেগুলো কিন্তু সেকেন্ডে আসছে এক্সপোর্টের দিক দিয়ে। 3 নম্বরে বলছে ড্রাগ ফর্মুলেশনস অ্যান্ড বায়োলজিক্যালস, তাহলে বিভিন্ন বায়োলজিক্যাল ইনস্ট্রুমেন্টস এবং ড্রাগ, ওষুধ ওষুধ তৈরি করে যেটা ওষুধ তৈরি হচ্ছে, মানে প্রিপেয়ার্ড ওষুধ, প্রসেসড ওষুধ, সেগুলো 3 নম্বরে। 4-এ আসছে গোল্ড অ্যান্ড আদার স্পেশিয়াস জুয়েলারিস, বিভিন্ন রকম জুয়েলারি, সোনা, প্লাটিনাম ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম জুয়েলারি। আয়রন অ্যান্ড স্টিল 5-এ আসছে আয়রন অ্যান্ড স্টিল। 6-এ ইলেকট্রনিক মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট, বিভিন্ন ইলেকট্রিক মেশিন বা ইকুইপমেন্ট। অর্গানিক কেমিক্যালস 7-এ, জৈব রাসায়নিক। তারপরে 8-এ আসছে আরএমজি কটন ইনক্লুডিং অ্যাক্সেসরিজ, মানে কটন রিলেটেড বিভিন্ন প্রোডাক্ট। 9-এ আসছে গাড়ি, মোটর ভেহিকলস অ্যান্ড কার্স। 10 নম্বরে আসছে সমুদ্রজাত প্রোডাক্ট বা মেরিন প্রোডাক্টস, সমুদ্র থেকে যা যা পাওয়া যায়, কোরাল রিফ হতে পারে, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। ঠিক আছে, তাহলে প্রথম 10টা, তাহলে সবচেয়ে বেশি ইন্ডিয়া পেট্রোলিয়াম প্রোডাক্ট এক্সপোর্ট করে, সেকেন্ডে বিভিন্ন রকম স্টোনস, প্রেসিয়াস মেটাল, আর থার্ড হচ্ছে ড্রাগ, ফোর্থে হচ্ছে প্রেসিয়াস মেটাল গোল্ড, ফিফথে আয়রন অ্যান্ড স্টিল, সিক্সথে হচ্ছে ইলেকট্রিক মেশিনারি, তারপর অর্গানিক কেমিক্যাল, কটন, গাড়ি অ্যান্ড মেরিন প্রোডাক্টস। এই হচ্ছে প্রথম 10টা ইন্ডিয়া ক্রমানুসারে সাজানো হলো ইন্ডিয়ার এক্সপোর্টের বেশি থেকে কমের দিকে। তো পরীক্ষায় কিন্তু যে সবচেয়ে বেশি কোনটা এক্সপোর্ট করে দিয়ে পেট্রোলিয়াম প্রোডাক্ট তার মধ্যে অপশনে রাখলো না, আমাদেরকে কিন্তু মোটামুটি প্রথম 10টা মনে রাখতে হবে। দিল, এরকম একটা কোশ্চেন আসলো, হুইচ অফ দ্য ফলোইং প্রোডাক্ট ইন্ডিয়া এক্সপোর্ট মোস্ট, এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি ইন্ডিয়া এক্সপোর্ট করে? দিয়ে অপশন দিল, অপশনে কার্স, অপশন বি ড্রাগ, অপশন সি মেরিন প্রোডাক্টস, অপশন ডি গোল্ড জুয়েলারি। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পেট্রোলিয়াম প্রোডাক্ট নেই অপশনে, ঠিক আছে, প্রেসিয়াস স্টোন নেই, ঠিক আছে, ড্রাগ আছে। তাহলে এর মধ্যে সবচেয়ে বেশি কোনটা এক্সপোর্ট করে? এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ড্রাগ। তাহলে আমাদেরকে কিন্তু এর মধ্যে থেকে ক্রমানুসারে সাজাতে দিতে পারে, সেজন্য এই প্রথম 10টা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে কোনটা সবচেয়ে বেশি এক্সপোর্ট করে। তাহলে এখানে আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি ড্রাগটা সবচেয়ে বেশি, তাহলে উত্তর হবে ড্রাগ। ঠিক আছে, এইভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে পরীক্ষায়, এগুলো আমাদের মনে রাখতে হবে। যাই হোক, তো এই জিনিসগুলো সবচেয়ে বেশি এক্সপোর্ট করে, এই প্রোডাক্ট গুলো, মানে এই মার্চেন্ডাইজ গুলো, এগুলো কিন্তু সার্ভিস নয় একটাও। ইন্ডিয়াস মার্চেন্ডাইজ এক্সপোর্টস আর লেস দ্যান ইটস মার্চেন্ডাইজ ইম্পোর্টস। তার মানে কি বলছে? ইন্ডিয়া যত পরিমাণ জিনিস বিদেশে পাঠায় তার চেয়ে বেশি পরিমাণ জিনিস বিদেশ থেকে কেনে। আমরা যত এতগুলো জিনিস পাঠাই, তাও আমরা যতটা জিনিস কিনি বিদেশ থেকে তার পরিমাণ কিন্তু বেশি। কারণ এখানে আমাদের কি হয়, মার্চেন্ডাইজ ব্যালেন্স অফ ট্রেড আমাদের কি হবে মার্চেন্ডাইজের ক্ষেত্রে? প্লাস না মাইনাস? গুডস এর ক্ষেত্রে ভিজিবল গুডস যেগুলো, মানে আমাদের এখানে লাভ হয় না লোকসান হয়? অবশ্যই মাইনাস, মানে নেগেটিভ হয়, লোকসান হয়। কারণ কি বলছে, ইন্ডিয়া যত পরিমাণ গুডস বিদেশ থেকে কেনে তার পরিমাণ যত পরিমাণ পাঠায় তার থেকে বেশি। তাহলে বিদেশ থেকে বেশি কেনে মানে কি আমাদের এখানে মাইনাসে চলে ভিজিবল গুডস এর ক্ষেত্রে বা মার্চেন্ডাইজের ক্ষেত্রে। এই স্টেটমেন্টটা মনে রাখতে হবে। স্টিল India's merchandise trade balance has improved from 2009 to 14 to 2014 to 19
Although most of the improvement in the later period was on account of more than 50% decline crude prices in 2016-17। যাই হোক, এটা অত মনে রাখার দরকার নেই যে যদিও বাড়ছে তাও সেটা যথেষ্ট নয়। এই যে ডেফিসিটটা তৈরি হচ্ছে সেটা পূরণ করার জন্য যথেষ্ট নয়। যদিও আস্তে আস্তে ইন্ডিয়ার ঘাটতিটা কমছে, তাও সেটা কিন্তু যে লাভ করার মতো জায়গায় যাওয়ার মতো নয়। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখবো যে কি কি সার্ভিস এক্সপোর্ট করে। এতক্ষণ দেখলাম কি কি গুডস এক্সপোর্ট করে, এবার দেখবো কি সার্ভিস। দ্য কম্পোজিশন অফ সার্ভিস এক্সপোর্টস হ্যাজ রিমেন্ড লার্জলি আনচেঞ্জড ওভার দ্য ইয়ার্স। প্রায় বহু বছর ধরে সার্ভিসের এক্সপোর্টস এর যে এক্সপোর্ট যে কম্পাউন্ড গুলো, যে কম্পোনেন্ট গুলো আছে বা যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু প্রায় একই রকম আছে। সফটওয়্যার সার্ভিস কনস্টিটিউট দ্য বাল্ক অফ ইট অ্যাট অ্যারাউন্ড 40-45%। তাহলে 40-45% কি দিয়ে থাকে ইন্ডিয়া? সফটওয়্যার সার্ভিস। যারা আইটি সেক্টরে কাজ করে তারা কি দেয়? প্রচুর ছেলে মেয়ে আইটি সেক্টরে কাজ করে, তারা কি দেয়? সফটওয়্যারটা ইউএস এর, সেই সফটওয়্যারটা মেনটেনেন্সের জন্য তারা সার্ভিস প্রোভাইড করে, যে কিভাবে কোনটা প্রবলেম হলে কিভাবে ঠিক করবে না করবে সেগুলো কাস্টমারদেরকে অ্যাজ এ বিপিও বা অ্যাজ এ মানে টেকনিশিয়ান হিসেবে কাজ করে। তাহলে সফটওয়্যার সার্ভিস কিন্তু সবচেয়ে বেশি ইন্ডিয়া এক্সপোর্ট করে। প্রচুর মানুষ ইন্ডিয়ার যারা সফটওয়্যার সার্ভিসের সাথে যুক্ত। ঠিক আছে, আমরা যখন জিডি মানে পড়েছিলাম, ন্যাশনাল ইনকাম চ্যাপ্টার পড়েছিলাম, তখন দেখেছিলাম যে প্রাইমারি সেক্টর থেকে ইন্ডিয়ার জিডিপি এর সবচেয়ে কম হচ্ছে শেয়ার আছে, সবচেয়ে বেশি শেয়ার ছিল কার? সার্ভিস সেক্টরে। এবং তার মধ্যে কিন্তু এই যে সফটওয়্যার সার্ভিসটা সবচেয়ে বেশি, 40-45% সার্ভিস ইন্ডিয়া বিদেশকে দেয়। ঠিক আছে, তো সেটা কি? সফটওয়্যার সার্ভিস। ফলোড বাই বিজনেস সার্ভিস এট অ্যাবাউট 18-20%। তাহলে 1 নম্বরে সফটওয়্যার সার্ভিস, 2 নম্বরে হচ্ছে বিজনেস সার্ভিস, 3 নম্বরে আসছে ট্রাভেল। কত পার্সেন্ট আমাদের মনে রাখার দরকার নেই। 3 নম্বরে ট্রাভেল অ্যান্ড ট্রান্সপোর্ট হচ্ছে 4 নম্বরে। তাহলে সার্ভিস যেগুলো প্রোভাইড করে তার মধ্যে এইগুলো। ঠিক আছে, 1 হচ্ছে সফটওয়্যার সার্ভিস, 2 বিজনেস সার্ভিস, 3 হলো ট্রাভেল, আর 4 নম্বরে হচ্ছে ট্রান্সপোর্টেশন। ঠিক আছে, এই হচ্ছে সার্ভিসের দিক দিয়ে ইন্ডিয়ার এক্সপোর্টের একটা হিসাব, যে কোনটা সবচেয়ে বেশি কোনটা সবচেয়ে কম। সফটওয়্যার, তারপরে বিজনেস, তারপরে ট্রাভেল সার্ভিস, তারপরে ট্রান্সপোর্ট সার্ভিস। ওকে, এবার দেখবো আমরা যে ইন্ডিয়া কোন কোন জিনিসগুলো বিদেশ থেকে আমদানি করে বা ইম্পোর্ট করে। সবচেয়ে বেশি ইম্পোর্ট করে কি? পেট্রোলিয়াম, ক্রুড পেট্রোলিয়াম, মানে হচ্ছে যেটা অশোধিত। ঠিক আছে, অশোধিত পেট্রোলিয়াম সবচেয়ে বেশি ইন্ডিয়া কি করে? বিদেশ থেকে ইম্পোর্ট করে। তারপরে কি? গোল্ড, সোনা। আমাদের ইন্ডিয়াতে দেখা গেছে যে প্রচুর পরিমাণে সোনার প্রতি মানুষের একটা অ্যাট্রাকশন আছে। একটু বড় লোক হবো, হয়ে এরা সোনার মোটা হার পরে বেরোবো। এরা আমরা দেখতে পাই যে অনেকে ব্যবসা করলো হঠাৎ করে, বা লটারিতে টাকা পেলো, সে কিভাবে দেখাবে? এরা মোটা সোনার হার পরে বেরোচ্ছে, হ্যাঁ, তাও জামার উপরে দিয়ে রাখছে যাতে দেখতে পায় লোকে। তাহলে এই যে সোনার প্রতি যে ক্রেজটা আছে, সেই ক্রেজের জন্য কিন্তু সোনা আমাদের দেশকে বিদেশ থেকে কি করতে হয়? প্রচুর পরিমাণে ইম্পোর্ট করতে হয়। ঠিক আছে, এবং যেগুলো কি যেগুলো ইম্পোর্ট করেও এই সোনাগুলোর কোনো প্রোডাক্টিভিটি নেই। এই সোনাগুলো কি করি আমরা? সাজিয়ে রাখি গলায় বা বাড়িতে আলমারিতে রেখে দিই। মানে ওর থেকে ওই টাকাটা যেটা ইনভেস্ট হচ্ছে তার থেকে কোনো জিনিস উৎপাদিত হচ্ছে না, মানে প্রোডাক্টিভিটি নেই। সেই জন্য সরকার কিন্তু একটা স্কিম নিয়েছিল 2015 সালে, যে গোল্ড মনিটাইজেশন স্কিম। এই গোল্ডটা আপনার গোল্ডটা আপনি সরকারকে দিয়ে দিন, সরকার তার বিনিময়ে আপনাকে কি দেবে? কিছু একটা ইন্টারেস্ট দেবে। ঠিক আছে, বা এই যে গোল্ড লোন গুলো যেগুলো এসছে, কারণটা কি? গোল্ডটা বাড়িতে আলমারিতে পড়ে থাকলে তার কোনো প্রোডাক্টিভিটি নেই। সেই গোল্ডটা যদি আমি একটা জায়গায় দিই, পাঠাই, তাহলে তার থেকে একটা প্রোডাক্টিভিটি আছে, ইনকাম হবে। ইনকাম মানে আপনার ইনকাম মানে দেশের ইনকাম বাড়া। ঠিক আছে, এতে কি দেশের গ্রোথ বাড়ে। এই যে গোল্ড কিন্তু প্রচুর পরিমাণে আমাদের দেশকে বিদেশ থেকে কিনতে হয়। তাহলে প্রথমে পেট্রোলিয়াম, তারপরে হচ্ছে গোল্ড, তারপরে পেট্রোলিয়াম প্রোডাক্টস 3 নম্বরে। আবার 4 নম্বরে বলছে কোল, কোক ইত্যাদি। প্রচুর পরিমাণে আমরা খাই, কোনো অনুষ্ঠান হলেই বা কিছু হলেই, ভাত খেয়ে উঠেই
কোক খেলাম সেই জন্য। পার্ল, প্রেশিয়াস, সেমি প্রেশিয়াস স্টোনস, ইলেকট্রনিক কম্পোনেন্টস, টেলিকম ইনস্ট্রুমেন্টস, অর্গানিক কেমিক্যালস, ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি ফর ডেয়ারি, আয়রন অ্যান্ড স্টিল। ঠিক আছে, ইন্ডিয়া সার্ভিস এক্সপোর্ট, তাহলে এই জিনিসগুলো হচ্ছে ইন্ডিয়া কি করে ইম্পোর্ট করে বিদেশ থেকে প্রচুর। ঠিক আছে, পেট্রোলিয়াম প্রোডাক্ট আমাদের সবচেয়ে বেশি ছিল, কিন্তু এটা ইম্পোর্টে সেকেন্ড গেল, কারণ সব রকম পেট্রোলিয়াম প্রোডাক্ট আমাদের এখানে উৎপন্ন হয়। দেখা যায় আমাদের দেশে এমন কিছু পেট্রোলিয়াম প্রোডাক্টের ডিমান্ড আছে যেগুলো আমাদের দেশে পেট্রোলিয়াম প্রোডাক্ট হিসেবে উৎপন্নই হয় না। ঠিক আছে, সেই জন্য এই হচ্ছে আমাদের দেশে মোটামুটি ইম্পোর্ট করে বিদেশ থেকে। ইন্ডিয়া সার্ভিস এক্সপোর্টস আর মোর দ্যান ইটস সার্ভিস ইম্পোর্টস। তার মানে কি, এগুলো হচ্ছে গুডস দেখলাম, সার্ভিসের ক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু প্রচুর পরিমাণে বিদেশকে দেয়, বিদেশ থেকে যতটা না নেয় বিদেশকে বেশি দেয়। আমরা গুডস এর ক্ষেত্রে কি দেখেছিলাম, মার্চেন্ডাইজ এক্সপোর্টের ক্ষেত্রে মার্চেন্ডাইজ বা গুডস, ইন্ডিয়া ভিজিবল গুডস যেগুলো বিদেশ থেকে যতটা কেনে সেটার পরিমাণটা বেশি, মানে ইন্ডিয়া যা পাঠায়, মানে ইন্ডিয়া যদি 100 টাকার জিনিস এক্সপোর্ট করে তো ইন্ডিয়া ইম্পোর্ট করে দেখা যাচ্ছে 150 টাকার জিনিস। এটা হচ্ছে গুডস এর ক্ষেত্রে, গুডস বা মার্চেন্ডাইজ। ঠিক আছে, তার মানে কি এখানে আমাদের কি মাইনাস আছে 50 টাকা, আমাদের এটা লসে চলে। কিন্তু সার্ভিসের ক্ষেত্রে উল্টোটা, সার্ভিস যা এক্সপোর্ট করে ইন্ডিয়া তার পরিমাণ দেখা যাচ্ছে 180 টাকা, যা সার্ভিস ইম্পোর্ট করে ইন্ডিয়া তার পরিমাণ দেখা যাচ্ছে 100 টাকা। তাহলে এখানে আমাদের কি প্লাস 80 টাকা প্লাস হয়। তাহলে সার্ভিসের ক্ষেত্রে ইন্ডিয়া হচ্ছে সারপ্লাসে চলে, আর গুডস প্রোভাইডের ক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু ডেফিসিটে চলে। এখানে এটাই বলতে যাচ্ছি, ক্লিয়ার? However, India's net service surplus has been steadily declining in relation to GDP. কিন্তু কি আস্তে আস্তে সার্ভিস প্রোভাইড কিন্তু কমছে, যত দিন যাচ্ছে দেখতে পাচ্ছি সার্ভিস প্রোভাইড কমে যাচ্ছে। নাও ইন্ডিয়ার সার্ভিস সারপ্লাস ফিনান্স অ্যাবাউট 50% অফ দ্য মার্চেন্ডাইজ ডেফিসিট, দ্য ট্রেড ব্যালেন্স। তাহলে কি আমাদের তাহলে এখানে লাভ লস হচ্ছিল কত 50 টাকা, আর লাভ হয়েছে 80 টাকা। এই যে লসটা তাহলে কি দিয়ে পূরণ করা হবে, এই সার্ভিস সেক্টর থেকে যেটা লাভ হয়েছে সেটা দিয়ে। তাহলে এই যে সেটাই বলছে বর্তমানে ইন্ডিয়ার সার্ভিস সারপ্লাস, মানে সার্ভিসে যা যে টাকা সারপ্লাস হয়, যেটা উদ্বৃত্ত হয়, ফিনান্স অ্যাবাউট 50% অফ দ্য মার্চেন্ডাইজ ডেফিসিট, ডেফিসিট যা আছে তার 50% তা দিয়ে মেটানো যায়। তাহলে ওভারঅলে এক্সপোর্ট ইম্পোর্টে ওভারঅলে ডেফিসিট আছে না সারপ্লাস আছে, কি আপনারা কি বুঝলেন? ওভারঅল ডেফিসিট মানে ওভারঅল যে ব্যালেন্স অফ পেমেন্টে ডেফিসিট আছে নাকি সারপ্লাস আছে, এই লাইনটার মাধ্যমে কি বুঝলেন? ওভারঅল সারপ্লাস আছে, ওভারঅলে ডেফিসিট আছে, বলছে 50% ঘাটতি পূরণ করা যায়। মানে বুঝুন, মানে এখানে কত টাকা হয়েছে, এটা তো আমি একটা ফিগার করলাম 80 টাকা হচ্ছে, বাট এটা ধরুন 120 টাকা হলো, তাহলে আমার কত লাভ হতো, 20 টাকা লাভ হতো। সার্ভিসে লাভ হয়েছে 20 টাকা, তাই তো, আর লস আছে কত 50 টাকা। তাহলে এটা দিয়ে আমি এই ঘাটতির কত পার্সেন্ট পূরণ করতে পারবো, 50-এর মধ্যে 20 টাকা মানে কত পার্সেন্ট, 40% নাকি 40% পূরণ করতে পারবো। সেটাই বলছে বর্তমানে যে ফিগারটা দাঁড়ায় ইন্ডিয়ার এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে, সেটা দিয়ে যে আমাদের এই সেক্টরে যে ঘাটতিটা হয় তার 50% পূরণ করা যায় মাত্র। মানে যদি 100 টাকা ঘাটতি হয় তাহলে 50 টাকার ঘাটতি পূরণ করা যায়, আর 50 টাকা ঘাটতি থেকে যায়, তাহলে ওভারঅল কি থেকে যায়, ডেফিসিট থেকে যায়। তাহলে এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে বা ব্যালেন্স অফ পেমেন্ট বলে এটাকে, ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে ওভারঅল ইন্ডিয়া ডেফিসিটে আছে, কিন্তু সার্ভিস সেক্টরে কি আছে, সারপ্লাসে আছে। কিন্তু গুড সেক্টরে বা মার্চেন্ডাইজে এতটাই ডেফিসিট আছে যেটা সার্ভিস সেক্টরের সারপ্লাস দিয়ে পূরণ করা পসিবল নয়। ক্লিয়ার? দ্যাটস অল। এই হচ্ছে আমাদের, এইটুকু মনে রাখতে হবে এক্সপোর্ট ইম্পোর্ট থেকে। এইভাবে স্টেটমেন্ট বেস কোশ্চেন আসতে পারে, খুবই সহজ জিনিস, মনে রাখ, সহজ উদাহরণ দিয়ে মনে রাখতে হবে। ঠিক আছে,
যাই হোক, সার্ভিস কি কি ইম্পোর্ট করে এক্সপোর্ট করে দেখলাম। সার্ভিস সার্ভিস ইম্পোর্টের মধ্যে ওভার দ্য ইয়ার সার্ভিস ইম্পোর্টস ইন রিলেশন টু জিডিপি হ্যাভ বিন স্টেডিলি রাইজিং, পুটিং প্রেসার অন বিওপি টু ওরসেন। তাহলে কি বলছে, আমাদের কি সার্ভিস থেকে তো লাভ হয় জানি, কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে সার্ভিস কম প্রোভাইড করতে পারছি। ঠিক আছে, সার্ভিসে আমাদের কিন্তু আস্তে আস্তে ভূমিকাটা কমছে। However, the increase in service imports to GDP ratio is inevitable given a rising level of FDI and a gradual আপস্কেলিং অফ দ্য মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম। যাই হোক, ওসব দরকার নেই। বিজনেস কি কি সার্ভিস প্রোভাইড করে, মানে বিদেশ থেকে নেয়, বিজনেস সার্ভিস নেয় ইন্ডিয়া, ট্রাভেল সার্ভিস নেয়, ট্রান্সপোর্টেশন সার্ভিস নেয় ইত্যাদি। ঠিক আছে, বিদেশি প্লেন যারা আমরা ব্যবহার করি, এগুলোকে আমরা বিদেশ থেকে সার্ভিসটা নিচ্ছি। ঠিক আছে, বিজনেস ক্ষেত্রে যদি কোনো সার্ভিস নিয়ে থাকি, সেটা বিদেশ থেকে সার্ভিস নিচ্ছি। ঠিক আছে, বিদেশি কারো কাছে গিটার শিখছি, তাহলে ওটা কি বিদেশ থেকে আমরা সার্ভিস নিচ্ছি। ঠিক আছে, দেশি কারো কাছে গিটার শিখছি, দেশেরই সার্ভিস নিচ্ছি। তাহলে বিদেশ থেকে এই সার্ভিসগুলো নিয়ে থাকে, বিজনেস সার্ভিস, ট্রাভেল সার্ভিস আর ট্রান্সপোর্টেশন সার্ভিস, এগুলো নিয়ে থাকে। ঠিক আছে, এবার দেখবো, এগুলো দেখলাম, এতক্ষণ দেখলাম যে কোন ক্ষেত্রে কোনটা কি, কোনটা এক্সপোর্ট করে বেশি, কোনটা ইম্পোর্ট করে বেশি ইত্যাদি দেখলাম, কোন সার্ভিসটা কোন গুডসটা। এবার দেখবো কোন দেশের সাথে সবচেয়ে বেশি লেনদেন হয়। অনেক তো দেশ আছে, 190টা দেশের সাথে এক্সপোর্ট করে বললো, কোন দেশের সাথে সবচেয়ে বেশি এক্সপোর্ট হয়, কার সাথে সবচেয়ে বেশি ইম্পোর্ট হয়, কার থেকে আমার বেশি জিনিস কিনতে হয়, সেগুলো দেখবো। টপ ট্রেডিং পার্টনার অফ ইন্ডিয়া। ট্রেডিং পার্টনার মানে হচ্ছে, ট্রেডিং পার্টনার বলতে এক্সপোর্ট ইম্পোর্ট দুটোকেই বোঝাচ্ছে, এক্সপোর্ট প্লাস ইম্পোর্ট, মানে ওভারঅল এক্সপোর্ট আর ইম্পোর্টের দিক দিয়ে কার সাথে বেশি টাকার লেনদেন হয়। ট্রেডিং পার্টনার মানে কি, যার সাথে এক্সপোর্ট প্লাস ইম্পোর্ট দুটো মিলে কার সাথে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়, কোন দেশের সাথে। তো ইন্ডিয়া টপ 5 ট্রেডিং পার্টনার দেখো, কন্টিনিউ টু বি, সবচেয়ে বেশি ট্রেড করে ইউএস এর সাথে, কেনা বেচা হয়, লেনদেন ইউএস এর সাথে। যে আবার মনে রাখতে হবে, ইউএস এর সাথে যে লেনদেন ট্রেড হয়, সেটাতে ইন্ডিয়ার লাভ হয়, ইন্ডিয়া এতে কি সারপ্লাস। কারণ কি, ইউএসএ তেই সবচেয়ে বেশি সার্ভিস প্রোভাইড করে, ইউএস এর কোম্পানিগুলোতেই ইন্ডিয়া সবচেয়ে বেশি সার্ভিস প্রোভাইড করে। ঠিক আছে, ইউএস এর কোম্পানিগুলোতে। তাহলে ইউএসএ সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার ইন্ডিয়া, এর সাথে সবচেয়ে এক্সপোর্ট ইম্পোর্ট বেশি হয়। তারপরে চায়না, ফলোড বাই চায়না, তারপরে ইউএই, তারপরে সৌদি আরব, এবং তারপরে হংকং। এটা হচ্ছে টপ 5 ট্রেডিং পার্টনার, মনে রাখতে হবে। ঠিক আছে, যা হোক করে সূত্র করে, যা হোক করে আপনাদেরকে মনে রাখতে হবেই, এবং যদি চেঞ্জ হয় সেটা আরো মনে রাখতে হবে। ইউএস এর জায়গায় দেখা যাচ্ছে চায়না হয়ে গেলো 1 বছর, প্রত্যেক বছর তো হিসাব হয়, তখন সেটা আরো ভালো করে মনে রাখতে হবে। তাহলে ইউএসএ, চায়না, ইউএই, সৌদি আরব এবং হংকং, এরা হচ্ছে টপ 5 ট্রেডিং পার্টনার, এর সাথে ইন্ডিয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়, এক্সপোর্ট ইম্পোর্ট হয়। এবার বলছে কান্ট্রি টু হুইচ ইন্ডিয়া এক্সপোর্ট দ্য মোস্ট, কোন দেশে ইন্ডিয়া সবচেয়ে বেশি জিনিস রপ্তানি করে। সবচেয়ে বেশি জিনিস রপ্তানি করছে ইউএসএ তে, মানে জিনিস মানে কি, এখানে গুডস এন্ড সার্ভিস দুটোই ইনক্লুড। তাহলে ইউএসএ কে সবচেয়ে বেশি এক্সপোর্ট করে, সেই জন্য ইউএসএ থেকে সারপ্লাস, ইউএসএ থেকে লাভে চলে ইন্ডিয়া। তারপরে ইউএই কে, তারপরে চায়না, তারপরে হংকং, তারপর সিঙ্গাপুর। এই 5টা আমাদের মনে রাখতে হবে, 5টা মনে রাখলেই হবে। সবচেয়ে বেশি ইন্ডিয়া কাকে এক্সপোর্ট করে, ইউএসএ কে রপ্তানি করে জিনিস, তারপরে ইউএই, তারপরে চায়না, তারপরে হংকং, তারপর সিঙ্গাপুর। এদেরকে সবচেয়ে বেশি ইন্ডিয়া এক্সপোর্ট করে, বোথ গুডস এন্ড সার্ভিস। কান্ট্রিজ ফ্রম হুইচ ইন্ডিয়া ইম্পোর্টস দ্য মোস্ট, কোথার থেকে সবচেয়ে বেশি ইন্ডিয়া জিনিস কেনে, কোন কোন দেশ থেকে। প্রথমে চায়নার থেকে কেনে। ঠিক আছে, আমরা জানি এভরিথিং, সবকিছু, আমাদের টিভি থেকে, মোবাইল থেকে শুরু করে যে লাইট গুলো লাগাই, ঠিক আছে, ঘরে বা পুজোর সময় যে বাজিগুলো পর্যন্ত ব্যবহার করি বিভিন্ন ফেস্টিভ্যালে, সেগুলো ম্যাক্সিমামই চায়না থেকে ইম্পোর্ট করা হয়, বাচ্চাদের খেলনা, এভরিথিং। তাহলে চায়নার থেকে সবচেয়ে বেশি ইম্পোর্ট করে ইন্ডিয়া, তারপরে ইউএস এর থেকে, তারপর ইউএই, তারপর সৌদি আরব, তারপরে ইরাক। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ইন্ডিয়ার মোস্ট, হচ্ছে সবচেয়ে বেশি এদের সাথে কি হয়, ইম্পোর্ট হয়। প্রথম চায়নার থেকে, তারপর ইউএস, তারপরে ইউএই,
সৌদি আরব, ইরাক। ঠিক আছে, পাঁচটা আমাদেরকে মনে রাখতে হবে।